নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজি কাকে আমরা জানাবো স্বাগত, আর সোজাসুজি কাকে আমরা বলবো বহিরাগত, এটাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি। এই রাজনীতিতে বিশ্বাস করুন আর কিচ্ছু নেই। রোজ আমি বলে যাব, চিৎকার করে যাব, প্রশ্ন করে যাব, কিন্তু বিশ্বাস করুন এই রাজনীতির মধ্যে না আছে রেশন, না আছে চাকরি, না আছে শিক্ষা, না আছে মাথার ছাদ, কিচ্ছু নেই, কোনো ইস্যু নেই। আছে শুধুমাত্র গজিয়ে ওঠা, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেশ কিছু শব্দ, যেগুলোকে আশ্রয় করে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। বলে না, যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন মানুষ পাল্টা ভাবার চেষ্টা করে। আর এক্ষেত্রে রাজ্যের শাসক দলের চুরি দুর্নীতিতে পিঠ ঠেকে যাওয়ার পর নতুন নতুন তত্ত্ব, নতুন নতুন যুক্তি এবং নতুন নতুন স্বপ্নই বলছি, কারণ আজকাল স্বপ্নে রাজ্যের নেতা মন্ত্রীরা জানতে পারছেন যে মা শারদা পরবর্তী জন্মে কে হয়ে এসেছেন, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব পরবর্তী জন্মে কে হয়ে এসেছেন, কার রূপে জন্মগ্রহণ করেছেন। এগুলো বিশ্বাস করুন স্বপ্নের ক্ষমতা না থাকলে, স্বপ্নের জোর না থাকলে এগুলো জানা সম্ভব নয়। যেরকম রাজ্যের মন্ত্রী নির্মল মাঝি কখনো তিনি স্বপ্নে পান মা শারদা মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপ নিয়ে এই জন্মে এসেছেন। ব্রাত্য বসু আবার স্বপ্নে পেয়েছেন হালফিলে যে শ্রী চৈতন্যদেব, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব নাকি পরবর্তী জন্মে, পরের জন্মে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে এসেছেন। এরকম পূর্ববর্তী জন্ম, আগের জন্ম, পরের জন্ম, অনেক জন্ম জন্মান্তর, গীতা, চণ্ডী, ধর্ম, অধর্ম, অনেক কিছু নিয়ে আমরা রাজ্যের রাজনীতির সমীকরণে শাসক দলকে দেখছি। তারা খুব চিন্তিত, তারা খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। শুধুমাত্র যে বললাম রেশন, চাকরি, রাস্তা, জল, মাথার ছাদ, এইগুলো বাদ দিয়ে রাজনীতির মিছিলে প্রায় স্লোগান শোনা যায়, আমরা কারা। অনেক সময় খেলার মাঠেও শোনা যায়। কর্মী সমর্থকেরা দলের নাম জানিয়ে দেয়, তারা বলে আমরা কারা, তারা বলে তাদের দলের নাম। মানে তৃণমূল হলে তৃণমূল, সিপিএম হলে সিপিএম, বিজেপি হলে বিজেপি। বাংলায় কেউ এলেও তাকে কি ওই স্লোগানের সুরে সুর মিলিয়ে বলতে হবে তিনি আসলে বাংলার না বহিরাগত? তাকে প্রশ্ন করা হবে আপনি কার, আপনি কে, এই আপনারা কারা। এই দেশের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেই আসুক না কেন, সঙ্গে সঙ্গে দাগিয়ে দেওয়া হয় বহিরাগত। মানে দেশ আমার কিন্তু প্রধানমন্ত্রী বহিরাগত, দেশ আমার, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বহিরাগত। প্রত্যেক ক্ষেত্রে দ্বিচারিতা। বিবেকানন্দ আমার কিন্তু গেরুয়া রং হচ্ছে বহিরাগত। আজব আজব তত্ত্ব। মন্দির আমাদের, পশ্চিমবঙ্গের সংস্কৃতির মধ্যে মসজিদও আছে, মন্দিরও আছে, চার্চও আছে, সব আমাদের। যে রাম চলে আসবে অমনি ওটা হয়ে গেল বহিরাগত। আজব। বঙ্গ রাজনীতির নতুন ট্রেন্ড আমরা কারা প্রশ্নের উত্তরে এই মুহূর্তে সোজাসুজি আমার প্রশ্ন, রাজনীতি করছে কারা? ধর্ম নিয়ে, ইমোশন নিয়ে, আবেগ নিয়ে, সংস্কৃতি নিয়ে, মনীষীদের নিয়ে রাজনীতি করছে কারা? রাজনীতির খেলায় মনীষীদের টানতে কসুর রাখছেন না এই রাজ্যের শাসক দল। প্রথমে স্বামীজির মন্তব্যের অপব্যাখ্যা। বিবেকানন্দ কোনোদিনও বলেননি গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। তিনি বলেছেন দুর্বল শরীরে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। প্রত্যেক ক্ষেত্রে অপব্যাখ্যা। শুধু অপব্যাখ্যা নয়, সে অপব্যাখ্যার প্রেক্ষিতে বিরোধী রাজনৈতিক দল যখন বলছে যে এরকম কোথাও কোনো মন্তব্য করেননি স্বামীজি, এখন যারা তার অপব্যাখ্যা করছেন তারা আসলে অর্ধশিক্ষিত, তখন সেই মন্তব্যকে হাতিয়ার করে আজকে পাল্টা তারা ময়দানে নেমে পড়লেন। কি না, স্বামীজি বলেছিলেন ফুটবল খেলতে হবে, তাই ফুটবল খেলে প্রতিবাদ কর্মসূচি করছে তৃণমূল কংগ্রেস। স্বামীজি আর কিছু বলেননি, শুধু ফুটবল খেলতে বলেছিলেন। শ্যামবাজারে প্রতিবাদ কর্মসূচিতে ফুটবল খেলে প্রতিবাদ জানালেন কারা? শশী পাঁজা, সায়নী ঘোষ। আর সেখান থেকে বাংলা সংস্কৃতির প্রসঙ্গ তুলতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের বহিরাগত তত্ত্ব তুলে ধরলেন সায়নী। দুটো আলাদা বিষয়। এই বহিরাগত তত্ত্বের মাঝখানে এখানে কোথাও ফুটবল খেলা, কিন্তু ওই যে বলি না আমরা অদ্ভুত রকমভাবে যখন হাতে কিচ্ছু নেই তখন কোনোভাবে জোড়াতালি দিয়ে উদর পিণ্ডি উদর ঘাড়ে করে রাস্তায় নেমে পড়তে হবে। এই যে সায়নী ঘোষ, সায়নী দিদি এবং শশী পাঁজা, এরা যারা আজকে রাস্তায় নেমে ফুটবল খেললেন, আমার প্রশ্ন তারা তখন কোথায় ছিলেন যখন এই রাজ্যের
জেলার একাধিক মাঠ সেগুলো সেখানকার স্থানীয় কাউন্সিলরের সৌজন্যে প্রমোটিং হয়ে গিয়েছিল। এই সায়নী ঘোষ এবং শশী পাজা সেদিন কেন ক্রিকেটের ব্যাট আর বল হাতে রাস্তায় নেমে পড়েননি, যেদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিগের ম্যাচকে বন্ধ রেখে প্রশাসনিক বৈঠক করেছিলেন? বিবেকানন্দ আর কিছু বলেননি বুঝি? যুব শক্তি নিয়ে তিনি আর কিছু বলেননি? যুব সম্প্রদায় নিয়ে, সমাজ নিয়ে তিনি আর কিছু বলেননি? বিবেকানন্দ কোথায় বলেছিলেন যে চাকরি চাওয়ার থেকে চাকরির অপেক্ষায় দিন গোনা ভালো, চাকরি চাওয়ার থেকে পুলিশের লাঠি খাওয়া ভালো, চাকরি পেয়ে চাকরি করার থেকে রাস্তায় বসে অনশন করা ভালো? এগুলো বলেছিলেন নাকি স্বামীজি? অর্থাৎ স্বামীজিকে নিয়েও রাজনীতি, স্বামীজিকে নিয়েও পার্টে পার্টে বিভাজন, এই কথাটা নেব ওই কথাটা নেব না, আজব। এখন হঠাৎ করে স্বামীজি, রবীন্দ্রনাথ, বিভিন্ন মনীষীদের প্রতি বাংলা শাসক দলের প্রেম ভালোবাসা জেগে উঠেছে। ঠিক যেভাবে জেগে উঠেছে আরও একবার বিদ্বেষ, বিতৃষ্ণা, বিদ্বেষ এ রাজ্যে আসা অবাঙালি নেতা মন্ত্রীদের প্রতি। এর আগেও বহুবার বলা হয়েছে, আলোচনা করা হয়েছে, পশ্চিমবঙ্গ এ দেশের একটা রাজ্য। এ দেশের কোনো মানুষ কোনো রাজ্য থেকে রাজ্যে আসলে খুব সহজে বহিরাগত বলে দাগিয়ে দেওয়া যায় কি? আর যদি বহিরাগত বলে দাগিয়ে দেওয়া যায়, তাহলে তৃণমূল কংগ্রেস যখন উত্তর পূর্বের রাজ্যে গিয়ে কাক্কু কুক্কু বিভিন্ন নামে সেখানকার প্রচারী সভা, প্রচারের ময়দান জমজমাটি করে তুলেছিল, তখন তারা কি বহিরাগত ছিলেন না? সুদূর পশ্চিম প্রান্তে আরব সাগরের তীরে যখন গোয়াতে তারা নির্বাচনী প্রচারে 500 টাকার জায়গায় 5000 টাকার লক্ষ্যের ভান্ডার দেওয়ার প্রতিশ্রুতি করছিলেন গোয়ায়, তখন তারা সেখানে কি বহিরাগত ছিলেন না? প্রত্যেক ক্ষেত্রে কি করে বিভাজন করা সম্ভব? আমি করলে এক, তুমি করলে আর এক। প্রত্যেক ক্ষেত্রে বহিরাগত তত্ত্ব কি করে আসে? আমার রাজ্যে কেউ এলে বহিরাগত, আমি অন্য কারো রাজ্যে গেলে তখন নিজের দেশের লোক। কি অদ্ভুত না? ওই যে শুরুতে বললাম, ছত্রে ছত্রে দ্বিচারিতা, দু রকমের মানে। যখন দুর্নীতি নিয়ে, চুরি নিয়ে, চাকরি নিয়ে কোনো প্রশ্নের উত্তর নেই, তখন দ্বিচারিতা রয়েছে। অর্থাৎ মন্দির আমার, রাম বহিরাগত। অর্থাৎ বিবেকানন্দ আমার, গেরুয়া বহিরাগত। আমি যখন অন্য রাজ্যে যাব, তখন দেশের মানুষ, দেশের আরেক প্রান্তে তৃণমূল কংগ্রেস তারা প্রচারে যাচ্ছে, অথচ অন্য অবাঙালি কেউ এ রাজ্যে আসলে তখন তারা বহিরাগত। আজ শুরুতেই দেখাই বহিরাগত তত্ত্বে কতটা সরব তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্ব থেকে শুরু করে যারা মন্ত্রিত্ব সামলাচ্ছেন তারা। দেখুন, আজকে অমিত শাহজি এবং জেপি নাড্ডাজি ওনারা কলকাতায় এসেছেন, ওনাদের ডেইলি প্যাসেঞ্জারি শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে লোকসভার ভোট এগিয়ে আসছে। ওনারা 35টা আসনের লক্ষ্যমাত্রা দিয়েছেন, কিন্তু এরকম ভাবে যদি বঙ্গ বিজেপি লিডারশিপ দিতে থাকে এবং এই কথাবার্তা বলতে থাকে, তাহলে আমার ধারণা 3.5 সিটও বিজেপি পাবে না, এটা আমার মনে হয়। কারণ দেখুন, রবীন্দ্রনাথ তো বিজেপির নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিজেপির নয়, স্বামী বিবেকানন্দ বিজেপির নয়, এবং সেই জন্য বাংলাও বিজেপির নয়। বাইরের কিছু মানুষ এসে চেষ্টা করেন, কিন্তু তারা বারবার বিফল হয়ে চলে যান বাংলার থেকে। চেষ্টা করেছে, দেখুন 21-এও চেষ্টা করেছে, তার আগেও চেষ্টা করেই যাবে, কিন্তু আমাদের কাজ বাংলার মানুষ, ভারতবর্ষকে পথ দেখানো। কি সমস্ত অসাধারণ সমস্ত যুক্তি আর তত্ত্ব! স্বামী বিবেকানন্দ বিজেপির নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিজেপির নয়, রবীন্দ্রনাথ বিজেপির নয়, তাই বাংলাও বিজেপির নয়। নেতাজি সুভাষ কাদের? তৃণমূল কংগ্রেসের কি? গান্ধীজি কাদের? গোটা দেশে এত এত মানুষ যারা দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছিলেন, তারা কাদের? তারা কি তৃণমূল কংগ্রেসের ছিলেন? তাহলে দেশও তৃণমূল কংগ্রেসের নয়, তাহলে রাজ্য তৃণমূল কংগ্রেসের নয়। মাতঙ্গিনী হাজরা কি তৃণমূল কংগ্রেসের ছিলেন? বিবেকানন্দ কি তৃণমূল কংগ্রেসের?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি তৃণমূল কংগ্রেসের? রবীন্দ্রনাথ কি তৃণমূল কংগ্রেসের? নজরুল ইসলাম কি তৃণমূল কংগ্রেসের? এরা কি তৃণমূল কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয় তো? তাহলে তাহলে বিবেকানন্দর মূর্তি যখন ফলাও করে বসানো হয়, তৃণমূল কংগ্রেস সরকার যখন বসায় রাস্তার মোড়ে, তার নিচে সৌজন্যে পরেশ পাল কেন লেখা থাকে? রাজা রামমোহন রায়ের মূর্তি যখন বসানো হয়, তখন তার নিচে সৌজন্যে পরেশ পাল কেন লেখা থাকে? তাহলে ধরে নেব কি আমরা যাবতীয় মনীষী বাংলার সবাই তৃণমূল কংগ্রেসের? প্রশ্নগুলো সহজ, কিন্তু উত্তর অজানা। শুধু এখানেই নয়, এর আগে মানে এর থেকে এগিয়ে গিয়ে আরো অনেক কিছু নতুন নতুন তত্ত্ব তুলে ধরলেন আমাদের যুব নেত্রী সায়নী ঘোষ, যিনি যুবদের হয়ে ফুটবল খেলার জন্য রাস্তায় নেমেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও কোনো চাকরি প্রার্থীর আন্দোলন অনশনে তাকে ছিটে ফোঁটাও দেখতে পাওয়া যায়নি। স্বামী বিবেকানন্দ নাকি বিজেপির নয়, রবীন্দ্রনাথ বিজেপির নয়, তাহলে কি সায়নী বুঝিয়ে দিতে চাইলেন যে বাংলার মনীষীরা আসলে তৃণমূল কংগ্রেসের? বিবেকানন্দ বাঙালির, কিন্তু সেই বিবেকানন্দের গেরুয়া রং সেটা বহিরাগত। শুধু এই নয়, এখানে এই সাংবাদিক বৈঠক থেকে যুব তৃণমূল সভানেত্রী বললেন যে মন্দির হলে সেখানে নাকি বাটি হাতে ভিখারিরা বসবে। দেখুন ঠিক কি বলেছেন সায়নী ঘোষ, দেখাবো। মন্দির বানান, তাতে অসুবিধা নেই, কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরের সিঁড়িতে বসতে হবে, সেই জন্যই তৈরি হচ্ছে। কারণ চাকরি নেই তো, পড়াশোনা নেই, কি আছে, শিক্ষা নেই, কর্ম নেই, অন্য নেই। এবং আমরা মনে করি যে বাম আমলকে বাদ দিয়ে রামরাজ্য, যেটার কথা আপনারা বলেন, যেখানে সুখ, সম্প্রীতি, শান্তি, ন্যায়, বিচার, সদ্ভাব, ভালোবাসা, শান্তি, উন্নয়ন, এই প্রত্যেকটা সবকিছু কিন্তু এই পশ্চিমবঙ্গের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় স্থাপন করেছেন, সেটা আপনারা করেন। ওই যাওয়ার বললাম যে প্রশ্নগুলো অনেক, প্রশ্ন অনেক, কিন্তু উত্তর অজানা। একটাই দেশ, দেশের মন্ত্রী তিনি যদি দেশের অন্য কোনো রাজ্যে যান তাহলে বহিরাগত হন কি করে? বাংলা কি ভারতের বাইরে? সেই পুরনো প্রশ্ন। চর্বিত চর্বণ একই বিষয়, কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে না। শাসক দলের নেতারা হয়তো তেমনটা মনে করছেন, তাই রাজ্যের জাতীয় সঙ্গীত ঘোষণা করেন তারা, আলাদা রাজধানী চান। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই বিষয়ে কি বক্তব্য বহিরাগত ইস্যু নিয়ে? কারণ আজকে এই মুহূর্তেও দফায় দফায় বৈঠক চলছে, তাই বহিরাগত ইস্যু নিয়ে যখন তৃণমূল কংগ্রেস সরব হয়েছে, তারাও তাদের পাল্টা উত্তর দিচ্ছেন। শুভেন্দু অধিকারীর পাল্টা বক্তব্য শুনব। কলকাতা মানেই তো কারো জায়গিরদার না, কলকাতাও রাষ্ট্রবাদী এবং নরেন্দ্র মোদীজি। গতবারে কলকাতায় কোভিডের থার্ড ওয়েভের জন্য আমাদের ভোটাররা ভোট দিতে পারেনি, মোদীজি ক্যাম্পেইন করতে পারে। যে সায়নী ঘোষ আজ শাহ নাড্ডাকে বহিরাগত বলছেন লোকসভা ভোটের আগে, যদি এই বহিরাগত তত্ত্বই ধরি, তাহলে হারোয়া বাদুরিয়া তৃণমূলের তারকা সাংসদ, বসিরহাটে তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে বসিরহাটে পোস্টার পড়েছিল, এবং সেটা আবার বহিরাগত পোস্টার। বেশি দিন নয়, মাত্র 1-1.5 মাস আগে 2024-এর লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে বহিরাগত কোনো অভিনেতা অভিনেত্রী চাই না, এই ছিল পোস্টারের বয়ান। আমরা চাই কাজের মানুষ, শিক্ষিত মানুষ, সৎ মানুষ। কোন বহিরাগত তত্ত্বকে সামনে আনা হচ্ছে তাহলে? মানুষ ঠিক করছে বহিরাগত কারা। আর মনীষীদের অসম্মান নিয়ে তৃণমূল অভিযোগ করছে যে এই রাজ্যের যারা বিরোধী রাজনৈতিক দল করছেন তারা নাকি এই রাজনীতি করছেন। এই মনীষী বা এদেশ, জাতীয় সঙ্গীত, এগুলো ছাড়া এই মুহূর্তে আর কি কোনো কিছু নেই রাজনীতি করার জন্য, নির্বাচনী প্রচারের জন্য আর কোনো ইস্যু নেই। আজ যে তৃণমূল জেপি নাড্ডা অমিত শাহকে বহিরাগত বলছেন, তারাই মেঘালয় ত্রিপুরায় গিয়ে ভোট প্রচারে যান, সেখানে পড়ে থাকার কথা শোনান, তখন তারা বহিরাগত হন না? এই প্রশ্ন থাকছে। প্রচারে গিয়ে এই বহিরাগত নিয়ে যখন আলোচনা শুরু করছি, তাহলে প্রচারে গিয়ে সেই সময় তারা কি ধরনের প্রতিশ্রুতি বা কিভাবে কি ধরনের প্রতিশ্রুতি, ভাষা, স্বপ্ন দেখান, তার একটা ছোট্ট নমুনা দিয়ে রাখলাম আপনাদেরকে। তারপর শুরু করবো আজকের ডিবেট। আসলেই বহিরাগত কারা? শুধুমাত্র ইস্যুর অভাব পড়িয়াছে তাই বহিরাগত গীতা বিবেকানন্দকে আশ্রয় করিতে হয়েছে? বোঝা মুশকিল। ছোট্ট একটা বাইট বেল্ট শুনিয়ে তারপর আসছি আজকের ডিবেটে। Village is there. I asked from the village like a music rhythm. They said, "Ooh." Village is there.
I asked from the village like a music rhythm. They said, "Coo." हमें गोवा में भी होगा बीजेपी को हटाने के लिए खेल जट लो এতদিন করে দেখতে পেরেছেন তার কারণ আপনার সামনে লড়াইয়ের ছিল কে? একদিকে সিপিএম আর একদিকে কংগ্রেস। এবার লড়াইয়ের সামনে রয়েছে তৃণমূল। আপনার ক্ষমতা থাকলে আপনি করে দেখবেন কত ধানে কত চাল প্রমাণ করে দেবো। আর 2023-এর এক বছর আগে থেকে তো আমি ঘর বাড়ি নিয়ে এখানে বসে থাকবো। আপনার ক্ষমতা থাকলে আটকে দেখাবে। বহিরাগত তত্ত্ব নিয়ে শুরু করেছিলাম আজকের আলোচনা। শুধুমাত্র বহিরাগত নয়, একই সঙ্গে রাজনীতির ময়দানে গীতা থেকে শুরু করে মনীষীদের নাম। এর আগে রাজনীতির ময়দানে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, আরও অনেক কিছু হয়েছে।